সাল 2020 যখন সারা দেশে করোনা থাবা বসাচ্ছিল, ঠিক তখনই উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের ভিভিআইপি এলাকায় একটি ঘটনা ঘটেছিল, যা লখনৌ থেকে দিল্লি পর্যন্ত তোলপাড় করে তুলেছিল। ঘটনাটি ছিল ডবল মার্ডারের, এবং এই হত্যাকাণ্ডটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস থেকে মাত্র কয়েক কদম দূরে রেলওয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাংলোতে ঘটেছিল। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যেই পুলিশ এই মামলাটি সমাধান করে ফেলে। তবুও এই ঘটনা রহস্যময় থেকে যায় এবং পরে এটি একটি বাবা মেয়ের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করার পর্যায়ে পৌঁছায়। তাহলে আসলে কি ঘটেছিল? মামলার সম্পূর্ণ গল্পটাই বা কী, আর কার হত্যা হয়েছিল, আর কেই বা হত্যা করেছিল, জানবো এই ভিডিওতে। এই মামলায় বাবা মায়ের সম্পর্কে যা কিছু সামনে এসেছিল তা শুনে নিশ্চিতভাবে আপনিও হতবাক হয়ে যাবেন। তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো। যেমনটি বলেছি, এই ঘটনা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের পজ এলাকায় গৌতমপল্লী পুলিশ স্টেশনের বিবেকানন্দে অবস্থিত বাংলো নম্বর 9-এর আগস্ট 2020। এই বাংলোটি রেলওয়ে উচ্চপদস্থ কর্মকর্তা আর.ডি. বাজপেয়ীর পরিবারের বাসভবন। 1998-এর ব্যাচের রেলওয়ে কর্মকর্তা আর.ডি. বাজপেয়ী কিছুদিন আগে লখনৌ থেকে দিল্লিতে ট্রান্সফার নিয়েছিল। দিল্লিতে আর.ডি. বাজপেয়ী রেল বোর্ডের মুখপাত্র হিসাবে কাজ করতেন। তখন দেশে রেলমন্ত্রী ছিলেন পীযূষ গোয়েল। ডিউটির কারণে আর.ডি. বাজপেয়ী 29 আগস্ট 2020-তে দিল্লিতে ছিলেন, যখন তার স্ত্রী মালিনী দত্ত, বাজপেয়ীর ছেলে সর্বদত্ত বাজপেয়ী এবং 15 বছর বয়সী মেয়ে লখনৌয়ের ওই বাংলোতে থাকতেন। মেয়েটি লরেটো হাই স্কুলের 9ম শ্রেণীতে পড়াশোনা করছিল এবং সে একজন পেশাদার শুটিং খেলোয়াড়ও ছিল। খুব কম বয়সেই অনেক বড় শুটিং টুর্নামেন্ট জিতেছিল সে। ছেলেটি গোমতীনগরের সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করছিল। ঘটনার সময় যেহেতু মেয়েটি নাবালিক ছিল, তাই তার নাম প্রকাশ করা হয়নি। যাই হোক, 29 আগস্ট ছিল আর.ডি. বাজপেয়ীর জন্মদিন, কিন্তু কাজের কারণে তিনি পরিবার সহ লখনৌতে উপস্থিত ছিলেন না। তাই তার স্ত্রী ও ছেলে সিদ্ধান্ত নেন যে তারা বাড়িতেই তার জন্মদিন উদযাপন করবেন এবং বাজপেয়ী সন্ধ্যায় ভিডিও কলের মাধ্যমে সেই অনুষ্ঠানে অংশ নেবেন। সব কিছু প্ল্যান করার পর দুপুরের দিকে মালিনী এবং সর্বদত্ত তাদের ঘরে বিশ্রাম নিতে যান। যখন তাদের মেয়েও তার ঘরে চলে যায়, তখন প্রায় দুপুর 3টে বাজছিল। আর.ডি. বাজপেয়ীর শ্বশুর শাশুড়ি অর্থাৎ মালিনীর বাবা মা মালিনীর সরকারি বাংলো থেকে প্রায় 5 কিলোমিটার দূরে গোমতীনগরে বাস করতেন। বিকেল প্রায় 3টের সময় আর.ডি. বাজপেয়ীর মেয়ে ঘাবড়ানো কণ্ঠে তার দিদিমাকে ফোন করে আর বলে, আমি মা ও ভাইকে জাগানোর চেষ্টা করছি, কিন্তু তারা উঠছে না। তাদের অবস্থা ঠিক মনে হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসো। এতটুকু বলার পর মেয়েটি ফোনে কাঁদতে শুরু করে। মেয়েটির কান্নার আওয়াজ শুনে মালিনীর মা ঘাবড়ে যান। তিনি সঙ্গে সঙ্গে তার স্বামীকে এ বিষয়ে জানান এবং দুজনে দ্রুত বাজপেয়ীর বাংলোর দিকে রওনা দেন। কয়েক মিনিটের মধ্যেই আর.ডি. বাজপেয়ীর বাংলোতে এসে পৌঁছান মালিনীর বাবা মা। দিদিমা ও দাদুকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের দেখে মেয়েটি আরও জোরে চিৎকার করতে শুরু করে এবং তাদেরকে একটি ঘরের দিকে যাওয়ার ইঙ্গিত করে। সবাই যখন প্রবেশ করে, তখন তারা যা দেখে তাতে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা দেখে ঘরের মধ্যে মালিনী এবং তার ছেলে সর্বদত্ত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে উপস্থিত লোকেরা তাদের জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো প্রতিক্রিয়া আসে না। পরিস্থিতির গুরুত্বতা বুঝে সেখানে উপস্থিত লোকেরা দ্রুত 112-তে জরুরি নম্বরে ফোন করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স বাংলোর বাইরে পৌঁছায়। এর পাশাপাশি স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারাও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘরেই মেডিকেল টিম দ্বারা তাদের পরীক্ষা করা হয় এবং দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। দুজনের মাথায় গুলি লেগেছিল। এত গুরুত্বপূর্ণ এলাকার মধ্যেও এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার স্ত্রী এবং ছেলের দিনের বেলায় খুনের খবরে পুরো প্রশাসন হতবাক হয়ে ওঠে। দিল্লিতে কর্মকর্তা আর.ডি. বাজপেয়ীকেও এই বিষয়ে জানানো হয়। যেহেতু বাজপেয়ী সেই সময় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন, তাই পীযূষ গোয়েলকেও এই বিষয়ে অবগত করানো হয়। পীযূষ গোয়েল সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। যেহেতু এই ঘটনাটি দিল্লি ও লখনৌ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছতে শুরু করে। প্রথমে ডিজিপি এইচ.সি. অবস্থি ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। তদন্ত শুরু হওয়ার পর দেখা যায় যে ঘটনাস্থলে মা, ছেলে এবং মেয়ের পাশাপাশি বাড়িতে একজন কর্মচারীও ছিল।
প্রথমে তো সন্দেহ গিয়ে পড়ে সেই কর্মচারীর উপর। মনে হয়েছিল হয়তো সেই কিছু করেছে। তবে প্রাথমিক তদন্তের পরই সে সন্দেহের বাইরে চলে যায়। এরপর পুলিশ অন্য দিক থেকে তদন্ত শুরু করে। এটি খতিয়ে দেখে যে বাইরে থেকে কেউ এসে এই খুনটা করেছে কিনা। কিন্তু পুলিশ শীঘ্রই এই সম্ভাবনাও নাকচ করে দেয়, কারণ কোথাও থেকে বাড়ির ভেতরে কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশের প্রমাণ পাওয়া যায় না। এখন এই মামলায় পুলিশকে সাহায্য করতে পারে একমাত্র বাড়িতে উপস্থিত মেয়েটি। পুলিশ যখন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন সে কিছু বলার জন্য রাজি হচ্ছিল না, এবং শুধুই বলছিল যখন বাবা আসবে তখনই সব কিছু বলবে। যেদিন এই ঘটনাটি ঘটেছিল তখন পর্যন্ত দেশে করোনা মহামারীর প্রভাব বাড়ছিল এবং বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তাই খবর পেয়ে আর.ডি. বাজপেয়ীও গাড়িতে করে দিল্লি থেকে লখনৌ আসছিলেন। মেয়েটির জিদ ছিল যে সে সব কিছু বাবার সামনে বলবে। তবে পুলিশও ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যায় এবং ধীরে ধীরে মেয়েটির কাছ থেকে কিছু কিছু তথ্য বের করতে শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি অদ্ভুত আচরণ করতে থাকে এবং বলে বাড়িতে ভূত প্রেতের মতো কিছু রয়েছে। এই কথাগুলির মধ্যে পুলিশ লক্ষ্য করে যে মেয়েটি বারবার ওড়না দিয়ে হাত দুটি লুকানোর চেষ্টা করছে, যেন কারোর নজরে না আসে। মেয়েটির এই আচরণ দেখে পুলিশ তাকে ওড়নাটি সরাতে বলে, কিন্তু সে তা করতে চায় না। তারপর পুলিশ কর্মকর্তা স্নেহময়ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে এবং তার হাত থেকে ওড়নাটা সরিয়ে দেয়। তারপরে পুলিশ যেটা দেখে সেটা অবাক করার মতো ছিল, কারণ মেয়েটির দুই হাতে কমপক্ষে 100টি কাটার দাগ ছিল এবং কিছু ক্ষতও ছিল যেগুলো একেবারেই তাজা। তার তালুর ক্ষত এতটাই নতুন ছিল যে কয়েক মুহূর্ত আগেই যেন তাকে কাটা হয়েছে। তার তালুতে ব্যান্ডেজ বাঁধা ছিল। যখন পুলিশ এটি সম্পর্কে জানতে চায় তখন মেয়েটি কিছুই পরিষ্কারভাবে বলতে পারে না এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে। এর মধ্যে পুলিশ মেয়েটির ঘর তল্লাশি করে। ঘরে কিছু অদ্ভুত ভূত প্রেতের বই পায়। বাথরুমের আয়নার উপর ডিসকোয়ালিফাইড হিউম্যান লেখা ছিল এবং তার ঠিক মাঝখানেই একটি গুলি লেগেছিল। ঘরে মেয়েটির লাইসেন্স করা বন্দুক ছিল যা থেকে গুলি চালানো হয়েছিল। আগেই বলেছি মেয়েটি শুটার ছিল। 3টি গুলি চালানোর প্রমাণ পাওয়া যায়। একটি গুলি সর্বদত্তের মাথায়, দ্বিতীয়টি মালিনীর মাথায় এবং একটি গুলি বাথরুমের আয়নায় ডিসকোয়ালিফাইড হিউম্যান লেখার মাঝখানে চালানো হয়েছিল। প্রাথমিক তদন্তেই পুলিশ নিশ্চিত হতে শুরু করে যে এই দুটি হত্যাকাণ্ডে কেউ বাইরে থেকে আসেনি, বাড়ির মেয়েটিই এই কাজটা করেছে। তবুও পুলিশ আর.ডি. বাজপেয়ীর লখনৌ পৌঁছানোর জন্য অপেক্ষা করতে থাকে। যখন বাজপেয়ী লখনৌ পৌঁছান তখন তার মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে যে যা কিছু হয়েছে তা ভূতের কারণে হয়েছে এবং এতে তার কোনো দোষ নেই। মেয়েটি বারবার অদ্ভুত কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু যখন পুলিশ কিছুটা কঠোর হয়ে ওঠে তখন মেয়েটি তার মা ও ভাইয়ের খুনের কথা স্বীকার করে। সে বলে বাড়িতে একটি ভূত ছিল যে তাকে এই দুজনকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। জিজ্ঞাসাবাদে মেয়েটি আরও জানায় সে বহুদিন ধরে তার মা ও ভাইকে এই ভূতের কথা বলে আসছিল, কিন্তু তারা কখনোই তা বিশ্বাস করত না। তদন্তে জানা যায় যখন মালিনী বাজপেয়ী ও তার ছেলে সর্বদত্ত বিশ্রাম নিচ্ছিলেন তখন প্রায় দুপুর 3টের দিকে মেয়েটি তার লাইসেন্স করা বন্দুক নিয়ে কোনো কিছু না বলে সোজা মায়ের মাথায় গুলি করে। যেহেতু মেয়েটি পেশাদার শুটার ছিল তাই নিশানা মিস হয়নি এবং গুলিটি সরাসরি তার মায়ের মাথার মাঝখানেই লেগেছিল। ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মেয়েটির ভাই পাশেই বিশ্রাম নিচ্ছিল এবং কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিও তার মাথায় গুলি করে দেয় এবং সে সাথে সাথে সেখানেই মারা যায়। দুজনকে গুলি করার পরে মেয়েটি তাদের দেহের উপর একটি চাদর ফেলে দেয় এবং তারপর তার দিদিমাকে ফোন করে গল্প তৈরি করতে শুরু করে। প্রায় 4 ঘন্টার মধ্যে পুলিশ নিশ্চিত করে যে আর.ডি. বাজপেয়ীর স্ত্রী ও ছেলের খুন কেউ বাইরের থেকে এসে করেনি, বরং তাদের কিশোরী মেয়েই এই কাজটি করেছে। তবে পুলিশ জানায় যে মেয়েটি গভীর বিষণ্ণতায় ভুগছিল। সে ছিল ডিপ্রেসড। তার মানসিক অবস্থা ঠিক ছিল না। ডিপ্রেশনের অবস্থা থেকেই তার মা ও ভাইকে হত্যা করেছে সে। পুলিশ আরও জানায় যে মেয়েটির মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে নিজেকে আঘাত করতে শুরু করেছিল। পুলিশ মেয়েটির কাছ থেকে একটি ব্লেড ও রেজার উদ্ধার করে, যেগুলো দিয়ে সে তার হাত কেটে ফেলত। ঘটনায় নতুন মোড় আসে যখন আর.ডি. বাজপেয়ী পুলিশের সামনে তার বক্তব্য রাখেন। তিনি তার মেয়েকে স্ত্রী ও ছেলের খুনি মানতে অস্বীকার করেন এবং দাবি করেন যে তার মেয়ে এই হত্যাকাণ্ড করেনি, বরং বহিরাগত বাড়িতে ঢুকে এই কাজ করেছে। এজন্য তিনি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পুলিশ দুটো মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। পোস্টমর্টমের পর দুজনেরই শেষকৃত্য সম্পন্ন করা হয়। মেয়েটির মানসিক অবস্থা তখন এতটাই খারাপ হয়ে যায় যে সে তার মা ও ভাইয়ের শেষকৃত্যে উপস্থিত হতে পারেনি। সে তার দিদিমার বাড়িতে থাকতে শুরু করে। শেষকৃত্যের পর পুলিশ তাদের তদন্ত এগিয়ে নিয়ে যায়। মেয়েটির বিবৃতি ও প্রমাণের ভিত্তিতে মেয়েটিকে হেফাজতে নেওয়া হয়। এরপর মেয়েটিকে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। পুলিশ হেফাজতে মেয়েটির প্রথম মেডিকেল পরীক্ষা করা হয়
যেখানে তাকে ডিপ্রেসড ঘোষণা করা হয়। এরপর মেয়েটিকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়। মেয়েটিকে যখন আদালতে পেশ করা হয়, সেখানে আর.ডি. বাজপেয়ী আদালতকে অনুরোধ করেন যে তার মেয়ের মানসিক অবস্থা ঠিক নেই, তাই তাকে জেলে রাখার পরিবর্তে বাড়িতেই হেফাজতে রাখা হোক। আদালত আর.ডি. বাজপেয়ীর এই অনুরোধ মঞ্জুর করে এবং মেয়েটিকে তার বাড়িতেই হেফাজতে রাখা হয়। পাশাপাশি সিভিল ড্রেসে কিছু পুলিশ কর্মী বাড়ির বাইরে মোতায়েন করা হয়। এই মামলায় পুলিশ তেমন কিছুই করতে পারে না, কারণ মেয়েটিকে মানসিকভাবে অসুস্থ পাওয়া যায়। এরপর তার চিকিৎসা শুরু হয়। কিং জর্জ মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞরা তার চিকিৎসা করেন। মেয়েটির বিরুদ্ধে তেমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয় না এবং তাকে আদালতের পক্ষ থেকে জামিনও দেওয়া হয়। কয়েক মাস পর মেয়েটি তার বাবার সাথে দিল্লিতে চলে যায়। ধীরে ধীরে লোকেরা এই মামলাটি ভুলে যেতে থাকে। 1 বছর পর আবারও আর.ডি. বাজপেয়ী ও তার মেয়ে আলোচনায় আসে এবং এবার তাদের আলোচনায় আসার কারণ অত্যন্ত লজ্জাজনক ও ভয়ানক ছিল। সেই মেয়ে যার বিরুদ্ধে পাগলামির অবস্থায় তার মা ও ভাইকে হত্যার অভিযোগ ছিল, সেই মেয়ে 23শে নভেম্বর তার বাবা আর.ডি. বাজপেয়ী এবং পিসি পিঙ্কি তিওয়ারির বিরুদ্ধে আলীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। মেয়েটি অভিযোগ করে যে তার বাবা 2013 সাল থেকে তাকে নির্যাতন করে আসছেন। শুধু তাই নয়, মেয়েটি দাবি করে যে তার মা ও ভাইয়ের মৃত্যুর পর যখন সে দিল্লিতে বাবার সাথে থাকতে যায়, তখন তার পিসি তাকে জোর করে বাবার ঘরে পাঠাতে শুরু করে। মেয়েটি তার বাবা ও পিসির বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ তোলে যে তাদের বিরুদ্ধে পক্সো আইনের অধীনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি শ্লীলতাহানি ও অন্য ধারাতেও মামলা দায়ের করা হয়। যেহেতু মেয়েটি তার বাবার বিরুদ্ধে ও পিসির বিরুদ্ধে মামলা দায়ের করে, তাই মামলা দায়ের হওয়ার পরই এই দুজন অভিযুক্ত স্থানীয় আদালত থেকে গ্রেপ্তারি স্থগিতাদেশ নিয়ে নেন। ফলে পুলিশ চাইলেও তাদের গ্রেপ্তার করতে পারে না। এখন এই মামলার বর্তমান পরিস্থিতির কথা বলতে গেলে আদালতে প্রমাণিত হয় যে মেয়েটি ডিপ্রেশনের কারণে তার মা ও ভাইকে হত্যা করেছিল, তাই তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এবং মামলাটি এখনও আদালতের ফাইলেই পড়ে রয়েছে। মেয়েটি তার বাবা ও পিসির বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, সে মামলায় পুলিশ 2022 সালে চার্জশিট দায়ের করে এবং বর্তমানে এই মামলাটিও আদালতে বিচারাধীন রয়েছে। তো ফ্রেন্ডস, এই পুরো গল্পটি জানার পর আপনাদের কি মনে হয়? মেয়েটির ডিপ্রেশনের কারণ কি ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।